ইসরায়েল হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা আর হুমকি ধামকিতে মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধের শঙ্কা। তেল আবিবকে সহায়তার অভিযোগ অস্বীকার সাইপ্রাসের। রাশিয়া ও এশিয়ার জন্য হুমকি তৈরি করছে ন্যাটো, অভিযোগ পুতিনের। প্রয়োজনে পরমাণু নীতিতে পরিবর্তন আনার হুঁশিয়ারি রুশ প্রেসিডেন্টের। যুদ্ধের ময়দানে ইউক্রেনের জন্য নতুন আতঙ্ক। আখমাত বাহিনী খার্কিভে মোতায়েন করা হয়েছে চেচেনদের বিশেষ এই ফোর্স। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর এবার আরেক যুদ্ধ কড়া নাড়ছে মধ্যপ্রাচ্যে। পাল্টাপাল্টি হুমকি ধামকিতে যখন চরম উত্তেজনা বিরাজ করছে ইসরায়েল লেবানন সীমান্তে, তখনও আতঙ্কিত নন সাধারণ লেবানিজরা। বলছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত তারা। এদিকে ইসরায়েলকে সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে সাইপ্রাস। বৃহস্পতিবার লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে আবারও হামলা চালায় ইসরায়েল। এবার লক্ষ্য দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী বেশ কিছু এলাকা, যাতে ক্ষতিগ্রস্ত হয় সশস্ত্র গোষ্ঠীটির সামরিক আবাসিক স্থাপনা ও অস্ত্রাগার। এর আগে বুধবার উত্তর ইসরায়েলে রকেট হামলা চালায় লেবানন। পাল্টাপাল্টি এমন হামলা চলছে গত ৮ মাস ধরেই। এতদিন ছোট পরিসরে হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে সংঘাত হলেও এখন বড় পরিসরে যুদ্ধ বাধার শঙ্কা দেখা দিয়েছে দেশ দুটির মধ্যে। লেবাননের সর্বাত্মক যুদ্ধের পরিকল্পনা হাতে নিয়েছে তেল আবিব। এমন পরিস্থিতিতেও অবিচল লেবানিজরা। যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত তারা। ৮ মাস ধরে গাজায় আপনি যা ঘটতে দেখছেন তা খুবই বিরক্তিকর। আমি বুঝি না এদের কেউ বাধা দেয়নি কেন। অবশ্যই আমরা ইসরায়েলের সঙ্গে যুদ্ধে যেতে চাই না, কিন্তু সেটি যদি হয় ফিলিস্তিনের জন্য তাহলে তাই হোক। যুদ্ধ নিয়ে ভয় পাচ্ছি না, কেননা আমরা গাজাবাসীর চেয়ে খুব বেশি ভালো অবস্থানে নেই। দক্ষিণাঞ্চলের বাসিন্দারাও একই পর্যায়ে আছে। এদিকে দুদেশের মধ্যকার উত্তেজনায় জড়াতে চায় না সাইপ্রাস, এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট। ইসরায়েলকে নিজেদের বিমানবন্দর ও সামরিক ঘাঁটি ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি। এর আগে ইইউ সদস্য দেশটির বিরুদ্ধে এমন অভিযোগ করেন হিজবুল্লাহ প্রধান। সাইপ্রাস প্রজাতন্ত্র কোনোভাবেই শত্রুতার সাথে জড়িত নয়। আমরা সমস্যা নয় সমাধানের পক্ষে। সামরিক অভিযানের সাথে সাইপ্রাসের জড়িত থাকার অভিযোগের বিবৃতিটি সঙ্গতিপূর্ণ নয়। যদিও লেবাননের সাথে উত্তেজনা এড়াতে নেতানিয়াহু প্রশাসনকে পরামর্শ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। অনিক রহমান, যমুনা নিউজ। গাজার বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। খান ইউনিসে বিমান হামলায় শিশুসহ প্রাণ গেছে ৩ জনের। বৃহস্পতিবার মধ্যরাতে স্কুলের ভবন লক্ষ্য করে চালানো হয় এই হামলা, যাতে স্কুলটি সহ ক্ষতিগ্রস্ত হয় আশপাশের কয়েকটি ভবন। যদিও তা মিসাইল লঞ্চিং সাইট হিসেবে ধ্বংস করার দাবি ইসরায়েলি বাহিনীর। হামলা চালানো হয় উত্তর গাজাতেও। বোমা বর্ষণ করা হয় নুসেইরাত, মাঘাজি ক্যাম্পসহ দেইর আল বালাহ ও রাফার আশপাশের এলাকায়। এদিকে দখলকৃত পশ্চিম তীর থেকে ৮ ফিলিস্তিনিকে আটক করেছে নেতানিয়াহু বাহিনী। অভিযান ও তল্লাশি চালানো হয় বিভিন্ন বাড়িতে। চলমান এই আগ্রাসনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে প্রায় 37,500-এ। গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় প্রাণ গেছে আরও 2 ইসরায়েলি সেনার। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনী IDF। ইসরায়েল জানায় মধ্য গাজায় মর্টার হামলায় প্রাণ যায় তাদের। নিহত 2 জনই দেশটির রিজার্ভ ফোর্সের সদস্য। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও 3 সেনা। ইসরায়েলি সেনাদের উপর এই হামলার দায় স্বীকার করেছে হামাস। গোষ্ঠীটি জানায় জয়তুন শহরে তেল আবিবের সামরিক অবস্থান ছিল তাদের হামলার লক্ষ্য। গাজায় স্থল অভিযান শুরুর পর এখন পর্যন্ত 314 ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। আগাম নির্বাচনের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে এই প্রতিবাদ কর্মসূচি হয়। সরকার বিরোধী স্লোগানে উত্তাল হয় রাজপথ। নেতানিয়াহুর যুদ্ধনীতির সমালোচনাও করেন বিক্ষোভকারীরা। দাবি জানান প্রধানমন্ত্রীর
পদত্যাগের। এ সময় জিম্মি মুক্তির জন্য হামাসের সাথে চুক্তির দাবিও জানান বিক্ষোভকারীরা। গাজায় ইসরায়েল আগ্রাসন শুরুর পর থেকেই নিজ দেশে সাধারণ মানুষের তোপের মুখে পড়েন নেতানিয়াহু। ইসরায়েলিদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার অভিযোগ তোলার পাশাপাশি জিম্মি মুক্তির দাবিতে উত্তাল হয় দেশটির রাজপথ। স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে আর্মেনিয়া। শুক্রবার এক আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে এই স্বীকৃতি দেয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুধু তাই নয়, আহ্বান জানানো হয়েছে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির। ফিলিস্তিনিদের মৌলিক অধিকার ও স্বাধীন দেশ হিসেবে ফিলিস্তিনের বৈধ অধিকারকে সমর্থন জানায় দেশটি। পাশাপাশি চলমান সংকট নিরসনে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে রয়েছে পশ্চিম এশিয়ার দেশটি বলে জানানো হয় বিবৃতিতে। এতে ইসরায়েলের কঠোর সমালোচনাও করা হয়। এরই মধ্যে আর্মেনিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস। সম্প্রতি ইউরোপের 3 দেশ নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড সহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। রাশিয়া ও এশিয়ার জন্য হুমকি তৈরি করছে সামরিক জোট ন্যাটো। ভিয়েতনাম সফরে এমন মন্তব্য করেছেন ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের দাবি, কম শক্তিশালী পরমাণু অস্ত্র ব্যবহারের পায়তারা করছে পশ্চিমারা। তাদের এমন পদক্ষেপের কারণে নিজেদের পরমাণু নীতিতে পরিবর্তন আনার হুঁশিয়ারিও দিয়েছেন এই নেতা। এর আগে ভিয়েতনাম সরকারের সাথে 1 ডজনের বেশি চুক্তি সই করেছেন পুতিন। পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়া। এমন পরিস্থিতিতে মিত্রদের সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন রুশ প্রেসিডেন্ট। সামরিক ও বেসামরিক খাতে সহযোগিতা বাড়াতে সবশেষ উত্তর কোরিয়া ও ভিয়েতনাম সফর করেছেন ভ্লাদিমির পুতিন। তার এই সফর বেশ আলোচনার জন্ম দিয়েছে। আলোচিত প্রতিরক্ষা চুক্তি সহ উত্তর কোরিয়ার সাথে একগাদা চুক্তিতে সই করে ভিয়েতনামেও গিয়ে সম্পর্ক আরও জোরদার করেছেন পুতিন। 2 দেশের মধ্যে হয়েছে কমপক্ষে 1 ডজন চুক্তি। দেশে ফেরার আগে ভিয়েতনামে হওয়া সংবাদ সম্মেলন জুড়ে অবশ্য পুতিনের কণ্ঠে ছিল পশ্চিমাদের সমালোচনা। পুতিনের অভিযোগ, বিভিন্ন দেশের সাথে ব্লক তৈরির নামে এশিয়ায় আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো। এই জোট এশিয়া ও রাশিয়ার জন্য হুমকি তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি। এশিয়াতে কি ঘটছে তা সবাই দেখছে। ন্যাটো স্থায়ী আবাস স্থাপনের জন্য এরই মধ্যে নানা জোট গঠন করে এই অঞ্চলে প্রবেশ করেছে, যা নিশ্চিতভাবে এশিয়ার সব দেশের জন্য হুমকি। এটি রাশিয়ার জন্য হুমকি, কাজেই আমরা অবশ্যই এর প্রতিক্রিয়া জানাবো। পুতিনের দাবি, কম শক্তিশালী পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা রয়েছে পশ্চিমাদের। আর তেমন কিছু হলে রাশিয়াও নিজেদের পারমাণবিক নীতিতে পরিবর্তন আনবে, দেন এমন হুঁশিয়ারি। কম শক্তিশালী পারমাণবিক বিস্ফোরকের ডিভাইস তৈরি করা হচ্ছে। পশ্চিমা বিশেষজ্ঞরা বলে আসছে, এগুলো তেমন ধ্বংসাত্মক না হওয়ায় ব্যবহার করা যেতে পারে। তাদের এসব পদক্ষেপ পর্যবেক্ষণ করছি আমরা আমাদের পারমাণবিক নীতি ও কৌশল পরিবর্তন করতে বাধ্য হতে পারি। ইউক্রেনকে অস্ত্র দেওয়ার জবাবে উত্তর কোরিয়া সহ পশ্চিমাদের সাথে বৈরী সম্পর্ক থাকা দেশগুলোকে অত্যাধুনিক অস্ত্র সহায়তা দেওয়ার ইঙ্গিত দেন রুশ প্রেসিডেন্ট। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইউক্রেনকে অস্ত্র দেওয়ার বিষয়টি বিবেচনা করবে দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার এই তথ্য জানায় দেশটি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরের পরেই এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে হওয়া প্রতিরক্ষা চুক্তির পাল্টা জবাবেই ইউক্রেনকে অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেউল। 2 দেশের কৌশলগত চুক্তির কঠোর সমালোচনাও করেছে দেশটি। তাদের অভিযোগ, উত্তর কোরিয়ার সাথে চুক্তি করে জাতিসংঘের নীতি লঙ্ঘন করেছেন রুশ প্রেসিডেন্ট। দক্ষিণ কোরিয়া সরকার মস্কো ও পিয়ংইয়ংয়ের কৌশলগত অংশীদারিত্ব চুক্তির নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে। নতুন করে রাশিয়ায় আরও 243টি পণ্যের রফতানি নিয়ন্ত্রণ করা হবে। ফলে নিষেধাজ্ঞার আওতায় আসবে আমাদের মোট 1402টি পণ্য। পাশাপাশি আমরা ইউক্রেনকে অস্ত্র সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করব। ইউক্রেনকে অস্ত্র দেয়া হবে দক্ষিণ কোরিয়ার বড় ভুল, এমন হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার ভিয়েতনামে দেয়া ভাষণে রুশ প্রেসিডেন্ট আরও বলেন, উত্তর কোরিয়ার সাথে মস্কোর প্রতিরক্ষা চুক্তি নিয়ে সেউলের দুশ্চিন্তার কারণ নেই।
চুক্তি নিয়ে দক্ষিণ কোরিয়ার দুশ্চিন্তার কিছু নেই, কারণ আমরা কেবল তখনই সহায়তা করব যখন চুক্তিবদ্ধ কোনো পক্ষ আগ্রাসনের শিকার হবে। আমার জানামতে সিউলের উত্তর কোরিয়ায় আগ্রাসন চালানোর কোনো পরিকল্পনা নেই, তবে ইউক্রেনকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করলে সেটি হবে দক্ষিণ কোরিয়ার বড় ভুল। আশা করছি এমন কিছুই ঘটবে না। রাশিয়ার জ্বালানির ডিপো লক্ষ্য করে হামলা চালালো ইউক্রেন। বৃহস্পতিবার দেশটির অন্তত দুটি অঞ্চলে হয়েছে ড্রোন হামলা। তাম্বভ ও আদিকিয়া অঞ্চলে ইউক্রেনের সিকিউরিটি এজেন্সি এই ড্রোন হামলা চালিয়েছে। রুশ কর্তৃপক্ষের দাবি, হামলার পর দুটি ডিপোতে আগুন ছড়িয়ে পড়ে। কিয়েভ বলছে এই দুটি ডিপো থেকে রাশিয়ার সামরিক বাহিনীকে জ্বালানি তেল সরবরাহ করা হয়, এই কারণে হামলা চালিয়েছে তারা। বেশ কয়েক মাস ধরেই রাশিয়ার বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। সীমান্তবর্তী এলাকাগুলোই হচ্ছে কিয়েভ সেনাদের হামলার লক্ষ্য। ইউক্রেনে আরও ভয়াবহ হচ্ছে রুশ হামলা। ফ্রন্ট লাইনে বিগত কয়েক মাস ধরেই রাশিয়ার জোরদার হামলা ঠেকাতে ব্যস্ত জেলেনস্কি বাহিনী। এরই মধ্যে কিয়েভের জন্য নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে আখমাত বাহিনী। সম্প্রতি খার্কিভে মোতায়েন করা হয়েছে বিশেষ এই বাহিনীর সদস্যদের। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বাহিনীগুলোর একটি হিসেবে যার পরিচিতি রয়েছে। আল্লাহু আকবার ধ্বনিতে দিকবিদিক কাঁপিয়ে তুলছে মুসলিম সেনারা। রণাঙ্গনের অত্যাধুনিক সব মারণাস্ত্র আর সাজোয়াজানের মহড়া দেখলেই যেন মনে হয় যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত তারা। কিন্তু কারা এই মুসলিম বাহিনী? তাদের পরিচয় বা কি? 2 বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। কিয়েভকে দমাতে এবার নতুন কৌশল হাতে নিয়েছে মস্কো। যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয়েছে চেচেন বাহিনীর বিশেষায়িত ইউনিট আখমাত স্পেশাল ফোর্স। রণক্ষেত্রে চেচেন বাহিনীর সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে তারা, এমনটি দাবি বিশেষ এই বাহিনীর কমান্ডারের। বিশেষ অভিযানের একদম শুরু থেকেই ফ্রন্ট লাইনে আছে আখমাত বাহিনীর সদস্যরা। আমরা কখনোই দ্বিতীয় অবস্থানে ছিলাম না, কারো পেছনেও অবস্থান করিনি। এই অঞ্চলে যুদ্ধ করা আমাদের জন্য অত্যন্ত আনন্দের আর গর্বের। এরই মধ্যে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে মোতায়েন করা হয়েছে আখমাত স্পেশাল ফোর্সের সেনাদের। নিয়মিত অংশ নিচ্ছে নানা অভিযানে। নিজেদের দখলকৃত এলাকায় হামলা ঠেকাতে ব্যস্ত আখমাত সেনারা। সিরিয়া সহ অন্যান্য যুদ্ধে বরাবরই ফ্রন্টলাইনের সেরা আখমাত সেনারা। তাই তো মোতায়েন করা হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। 2009 সালে বিশেষ এই ইউনিটকে প্রস্তুত করেন চেচেন নেতা রমজান কাদিরভের বাবা আখমাত কাদিরভ। তাই তো প্যারামিলিটারি বাহিনীটির আরেক নাম কাদিরোভাইটস। শোনা যায় প্রায় 13,000-এর মতো সদস্য আছে বাহিনীটির। তাদের অত্যাধুনিক সমর ভাণ্ডার সম্পর্কিত যাবতীয় তথ্যও দুষ্প্রাপ্য। রাশিয়ার ন্যাশনাল গার্ডের অংশ হিসেবেও দায়িত্ব পালন করছে আখমাত ফোর্সের সেনারা। 2022 সালে ফ্রন্টলাইনে মোতায়েনের পর সফল অভিযানের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বিশেষ বাহিনীটি। অনিক রহমান, যমুনা নিউজ। ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে তোলপাড় চলছে দেশজুড়ে। মেডিকেল ভর্তি পরীক্ষায় নিট ও গবেষণা প্রোগ্রামের প্রবেশিকা পরীক্ষা ইউজিসি নেট নিয়ে উঠেছে দুর্নীতির অভিযোগ। যদিও দুর্নীতির অভিযোগে বাতিল করা হয়েছে ইউজিসি নেট পরীক্ষা। অনিয়মের অভিযোগে ভর্তি পরীক্ষার 24 ঘন্টার মধ্যেই এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এদিকে প্রশ্ন ফাঁস, অতিরিক্ত নাম্বার দেবার অভিযোগে বেশ কিছুদিন ধরে বিতর্ক চলছে নিট পরীক্ষা নিয়ে। 4 জুন প্রকাশিত ওই পরীক্ষার ফলাফলে অনিয়ম পায় কর্তৃপক্ষ। এতে দেখা যায় আগের বছরের তুলনায় নাটকীয়ভাবে বেড়েছে শীর্ষস্থানকারীদের সংখ্যা। এই ঘটনার প্রাথমিক তদন্তে মিলেছে সত্যতাও। প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে আটক করা হয় বেশ কয়েকজনকে। দায় স্বীকার করেছে ভারতের শিক্ষা মন্ত্রণালয়। অভিযোগের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আবেদন করে শিক্ষার্থীরা। সুপ্রিম কোর্ট ও বিভাগীয় উচ্চ আদালতের সামনে হয় ব্যাপক আন্দোলন। তদন্তের দাবি জানানো হয় পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিরুদ্ধে। অল্প সংখ্যক আসনের বিপরীতে প্রতি বছরই পরীক্ষা দুটিতে অংশ নেয় 30 লাখেরও বেশি শিক্ষার্থী। জম্মু কাশ্মীরে যারা জঙ্গি তৎপরতা চালাচ্ছে তাদের কঠিন শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দেয়া ভাষণে মোদী বলেন, রাজ্যটির শত্রুদের উচিত শিক্ষা দিতে কোনো দ্বিধা করবে না তার সরকার। রাজ্যের শ্রীনগরে আয়োজিত জনসভায় দেয়া ভাষণে এই মন্তব্য করেন তিনি। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে টানা 3য় দফায় শপথ নেয়ার দিনই ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে হয়েছে ভয়াবহ জঙ্গি হামলা, যাতে অন্তত 12 জনের প্রাণ যায়। এরপরই সশস্ত্র হামলা ঠেকাতে নিরাপত্তা বাহিনীকে ব্যবস্থা নেয়ার কঠোর নির্দেশনা দেন মোদী।
जम्मू कश्मीर के दुश्मनों को আমি আপনাদের আশ্বস্ত করছি জম্মু কাশ্মীরের শত্রুদের শিক্ষা দিতে একটুও দ্বিধা করা হবে না। সেই দিন বেশি দূরে নয় যেদিন আপনারা নিজেদের ভোটেই জম্মু কাশ্মীরের নতুন সরকার নির্বাচন করবেন। শীঘ্রই একটি রাজ্য হিসেবে জম্মু কাশ্মীরের আরো সুন্দর ভবিষ্যৎ নির্ধারিত হবে। দক্ষিণ কোরিয়ার সাথে চলমান উত্তেজনার মাঝে সীমান্তে দেয়াল তুলছে উত্তর কোরিয়া, এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রকাশ হওয়া স্যাটেলাইট ইমেজে দেখা যায় দুদেশের মধ্যবর্তী বেসামরিক অঞ্চলের বেশ কয়েকটি স্থানে নির্মাণ করা হয়েছে দেয়াল। বাফার জোনের 3টি স্থানে প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে তোলা হয়েছে এই দেয়াল, যা দুদেশের মধ্যকার চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলেও দাবি বিশ্লেষকদের। ধারণা আরও কয়েকটি স্থানে তোলা হয়েছে দেয়াল, তবে ঠিক কবে নাগাদ শুরু হয়েছে এই নির্মাণ কাজ তা এখনও অস্পষ্ট। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পিয়ংইয়ং। ৩৩০০ বছর আগের একটি জাহাজের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে ইসরায়েলে। দেশটির উত্তর উপকূলে প্রাকৃতিক গ্যাস উত্তোলনের জন্য খনন কাজের সময় এই জাহাজের সন্ধান পায় একটি কোম্পানি। ইসরায়েলের দাবি এটি বিশ্বের সবচেয়ে পুরনো জাহাজগুলোর একটি। তেল আবিব বলছে এটি ব্রোঞ্জ যুগের জাহাজ। গবেষকরা বলছেন এই আবিষ্কারের মাধ্যমে স্পষ্ট যে ধারণার চেয়েও বেশি উন্নত ছিল সে সময়ের সামুদ্রিক যোগাযোগ ব্যবস্থা। কাঠের তৈরি জাহাজটি ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূল থেকে প্রায় 90 কিলোমিটার দূরে ডুবে গিয়েছিল, যা সমুদ্রের 1800 মিটার গভীরে পাওয়া গেছে। ইসরায়েলি বাহিনীর গুলি বোমায় বিধ্বস্ত এক জনপদ গাজা। বিধ্বস্ত নগরীতে বেঁচে থাকাদের জীবন এখন প্রাণ নির্ভর। বিশ্ববাসীর কাছে গানের মাধ্যমে গাজায় সহায়তা পাঠানোর বার্তা পৌঁছে দিতে চান এক ফিলিস্তিনি তরুণী। গিটার বাজিয়ে সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি তার গান আনন্দ দিচ্ছে গাজার শিশুদেরও। গানের কথায় ফুটে উঠেছে ইসরায়েলি হামলার বর্বরতা ও গাজার বর্তমান করুণ চিত্র। গিটার বাজিয়ে গান করছেন 19 বছর বয়সী রাহাফ ফাদি নাসের। তবে মৃত্যুপুরী গাজায় সব সুরই যেন বিষাদের। সঙ্গীতপ্রেমী রাহাফ যুদ্ধের আগে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করতেন গাজার একটি বিশ্ববিদ্যালয়ে। স্বপ্ন ছিল একদিন বড় চিকিৎসক হবেন। তবে ইসরায়েলি হামলায় মুহূর্তে স্বপ্ন ভেঙে চুরমার। প্রাণ বাঁচাতে ছাড়তে হয় নিজ বাড়ি। শৈশবের স্মৃতি বিজড়িত বাড়িটি ধ্বংসের সাথে সাথে হারিয়ে যায় তার শখের গিটার সহ অন্যান্য বাদ্যযন্ত্র। বাড়ি ছেড়ে এখন আশ্রয় নিয়েছি দেইর আল বালায়। নিজের বাড়ি বলতে আর কিছুই নেই। বাড়িতে থাকা আমার বই খাতা, ছোটবেলার খেলনা, পুতুল, গিটার, কোনো কিছুরই আর অস্তিত্ব নেই। গানের প্রতি রাহাফের যে ভালোবাসা, তাতে এতটুকু আঁচড় কাটতে পারেনি ইসরায়েলি বর্বরতা। বাবার বন্ধুর গিটারটি এখন তার সব সময়ের সঙ্গী। কখনো বোমা হামলায় বিধ্বস্ত ভবনের মাঝে কিংবা ভবনের ছাদে গিটার বাজিয়ে গান করেন তিনি। তার গান শুনতে ভিড় জমায় ছোট শিশুরা। অবুঝ এই শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে কিছুটা হলেও আনন্দ পান রাহাফ। গানের মাধ্যমে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে চান রাহাফ নাসের। গাজায় চলমান মানবিক সংকটে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার বার্তা পৌঁছে দিতে চান তার গানের মাধ্যমে। আমাদের সহায়তা করতে কেন কেউ এগিয়ে আসছে না জানি না। আর কত মানুষ মারা গেলে বিশ্ববাসী আমাদের কষ্ট বুঝবে। আমরাও বাঁচতে চাই, গাজার শিশুরাও বাঁচতে চায়। তাই গানের মাধ্যমেই আমাদের দুর্বিষহ দিনের কথা তুলে ধরছি গোটা বিশ্বের সামনে। এত কিছুর মাঝেও চিকিৎসক হওয়ার স্বপ্ন মুছে যায়নি রাহাফের। পড়াশোনা শেষ করে চিকিৎসক হিসাবে প্রতিষ্ঠিত হতে চান তিনি। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। টানা বৃষ্টি ও ভয়াবহ বন্যায় বিপর্যস্ত চীনের গুয়াংডং প্রদেশ। বন্যায় দক্ষিণাঞ্চলীয় প্রদেশটিতে এখন পর্যন্ত প্রাণ গেছে 9 জনের। নিখোঁজ রয়েছেন আরও 6 জন। আরও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির, এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে জারি করা হয়েছে সতর্কতা, দেওয়া হয়েছে তীব্র ঝড়ের সংকেত। চলতি সপ্তাহের শুরু থেকে ভারী বৃষ্টিপাত রেকর্ড হয় দেশটিতে। ফসলি জমি যাতে তলিয়ে যায়, রাজ্যের ঘরবাড়ি, রাস্তাঘাট সহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা ভেঙে পড়ে, একাধিক সেতুও। এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি। বন্যার পানি থেকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার বাসিন্দাকে। অন্যান্য প্রদেশেও প্রায় একই অবস্থা।
এখনো পানি নামেনি লোকালয় থেকে, তবে ঠিক কবে নাগাদ ভালো হতে পারে আবহাওয়া তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। দর্শক, যমুনা ডেস্ক এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।